হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজ তোমাদের সাধারণ প্রশ্ন নিয়ে যে সেট 1, 2 অলরেডি আলোচনা করে ফেলেছি, সেটা সেট 3 আলোচনা করছি। বোথ ল্যাঙ্গুয়েজ লেখা আছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি বাংলা, ইংলিশ আমি দুটোতেই আমি তোমাদের কোশ্চেন সেট কিন্তু প্রেজেন্ট করছি। যারা বাংলা কমফোর্ট তারা বাংলাটা দেখে নিও, আর যারা ইংলিশে কমফোর্ট তারা ইংলিশটা দেখে নিও। তো যারা বন্ধুরা প্রথম দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এর আগে প্রচুর সাধারণ জ্ঞান প্রশ্ন কিছু টপিকের উপর আলোচনা করেছি। যদি ভালো লেগে থাকে তো একবার আগে দেখে নিও, প্লেলিস্ট করা আছে। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও। তো চলো তাহলে আমরা একটু ডিটেলসে কিন্তু আলোচনা করবো। তো একটু খাতা পেন নিয়ে বসো, এমন নয় যে আমি জাস্ট পরপর বলে যাবো, তা কিন্তু নয়। দেখো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া? হোয়াট ইজ দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া? সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। কি? ব্যাংক অফ হিন্দুস্তান। তো ব্যাংক অফ হিন্দুস্তান অ্যান্সারটা এখানে পেয়ে যাবে। বাংলায় আছে, বাংলা দেখাচ্ছি তোমাদেরকে। আমি ডিটেলস আলোচনা করছি, নেক্সট প্রশ্নটা আমি আলোচনা করে নিচ্ছি। এক মিনিট, নেক্সট প্রশ্ন আলোচনা পরে করছি। দেখো, ভারতের প্রথম ব্যাংক কি? ব্যাংক অফ হিন্দুস্তান। একটু ডিটেলসে আলোচনা করি, সেজন্য আমরা নেক্সট পেজে এলাম। ওকে, নেক্সট পেজে কিরকম, এখানে আমি প্রথম যে পয়েন্টটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে ব্যাংক অফ হিন্দুস্তানের কথা বললাম, রাইট? ব্যাংক অফ হিন্দুস্তান। তোমরাও খাতা পেন নিয়ে বসো, কি হয় নিজেদের একসঙ্গে লিখে লিখে করলে তোমাদের কিন্তু মনে থাকবে। 1770 সালে কিন্তু প্রতিষ্ঠিত, এস্টাবলিশড 1770। এটা কিন্তু ওল্ডেস্ট ব্যাংকের মধ্যে পড়ছে। আচ্ছা, আরেকটা যেটা বলবো, আমি খুব বেশি ডিটেলসে যাবো না এটাতে। একটা ওল্ডেস্ট ব্যাংক, যেটা ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ব্যাংক, ওয়ার্ল্ড ওল্ডেস্ট ব্যাংক, ওয়ার্ল্ড ওল্ডেস্ট ব্যাংক জেনে নাও। ব্যাংকে নিয়ে এখন আমি ডিটেলসে যাচ্ছি না, যখন আরো অনেক প্রশ্নতে যখন ডিটেলসে আলোচনা করবো। ওয়ার্ল্ড ওল্ডেস্ট ব্যাংক, ওয়ার্ল্ড ওল্ডেস্ট ব্যাংক, এটা হচ্ছে কোথায় বলো তো? বাঙ্কা মন্টে দি পাস্ট্রি দি সিয়ানা, ইটালিতে অবস্থিত। একটু নামটা একটু ডিফিকাল্ট, বাট জেনে রাখা ভালো। বাঙ্কা মন্টে, বাঙ্কা মন্টে লি পাস্ট্রি সিয়ানা। ওকে, এটা কোথায় বলো তো? এটা হচ্ছে ইটলি, ইটলি সিয়ানাতে। গট ইট? চলে আসছি নেক্সট প্রশ্ন। অল ইন্ডিয়া সার্ভিস জনকে, অর্থাৎ অল ইন্ডিয়ার যে ফাদার, ফাদার অফ অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া সার্ভিসের জনককে তোমরা সবাই, হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল সম্বন্ধে কয়েকটা কথা তোমাদের বলে দিই। কিরকম? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হচ্ছে 31শে অক্টোবর, 31শে অক্টোবর 1875। 31শে অক্টোবর 1875 মানে 1875, 31শে অক্টোবর 31 অক্টোবর 1875, and 15 ডিসেম্বর 1950 হচ্ছে ডেথ। ডেথ অ্যান্ড ডেথ, মৃত্যু দিবস কোনটা হচ্ছে 15 ডিসেম্বর 1950। ওকে, এরপর বল্লভভাই প্যাটেল কিন্তু না বেশ কিছু নামে পরিচিত ছিলেন। কিরকম হচ্ছে তোমরা সবাই জানো, তার নাম হচ্ছে বিসমার্ক অফ ইন্ডিয়া, বিসমার্ক অফ ইন্ডিয়া, বিসমার্ক অফ ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি বাংলা, অ্যাকচুয়ালি বাংলা ইংলিশে লেখাটাই বেটার হবে। নিলে আমি বিসমার্ক, ভারতের বিসমার্ক বলা হয়। এটা আমি রিমুভ করছি, ঠিক লাগছে না দেখতে। ভারতের বিসমার্ক বললে তোমরা বলতে পারো, যারা বাংলায় কিছু কিছু জিনিস থাকে যেটা ইংলিশটা আমি ইউজ করার, সেই জন্য কিন্তু তোমাদের ইংলিশে বাংলা আর বিশেষ করে পড়া। শুধু বাংলাতে বললে গেলে কিন্তু মিসম্যাচ হয়ে যায়। বিসমার্ক অফ ইন্ডিয়া। ওকে, আর এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, লৌহ মানব, যেটা হচ্ছে বাংলায় বলছে লৌহ মানব, আয়রন ম্যান
অফ ইন্ডিয়া, যেটা বাংলায় বলছে লৌহ মানব। সঠিক। বিসমার্ক মানে ভারতের বিসমার্ক বলছি, যদি এটা বলতে হয় ভারতের বিসমার্ক। তোমরা খাতা পেন লেখো কিংবা এরপর নইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বিকজ হ্যান্ডরাইটিং একটু বুঝতে তোমাদের অবশ্যই অসুবিধা হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেজন্য বলবো তোমরা লিখে নাও নিজের মতন করে। তিনি পিএমও ছিলেন, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পদে প্রধান মন্ত্রী অর্থাৎ পিএম এর পদে, প্রাইম মিনিস্টারের পদে তিনি ছিলেন বলতে পারো 1947 to 1950, 1947 থেকে 1950, অর্থাৎ 1947 থেকে 1950। ইন্ডিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, উপপ্রধানমন্ত্রী বল্লভভাই পটেল ছিলেন। ফার্স্ট হোম মিনিস্টার তিনি ছিলেন। তাহলে প্রথম, আশা করছি এটা হয়ে গেছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। আমি জাস্ট প্লেন পেজটা একটু ক্লিন করছি। বল্লভভাই প্যাটেলকে বল্লভ ভাই প্যাটেল কি ছিলেন? প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, ফার্স্ট ডেপুটি পিএম, প্রাইম মিনিস্টার শর্টে লিখে দিলাম। আর এটা হচ্ছে ফার্স্ট হোম মিনিস্টার, ফার্স্ট হোম মিনিস্টার, গৃহমন্ত্রী, প্রথম গৃহমন্ত্রী। ঠিক আছে, এইটা তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি পেজটা ক্লিন করছি। এরপর নেক্সট প্রশ্ন যে আছে, ভারতের আরেকটা কথা, আরেকটা তোমাদের পয়েন্ট বলে দিই, ভুলে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ 1928-এ কিন্তু বল্লভভাই পটেল ছিলেন, মুখ্য ভূমিকা কিন্তু ছিলেন। কোথায়? বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ 1928-এ যেটা হচ্ছে, সেটাতে কিন্তু 1928-এ বল্লভভাই প্যাটেল কিন্তু মুখ্য ভূমিকা নেন। আরেকটা হচ্ছে এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, যে সর্দার যে নামটা তিনি পান কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহ পরে কিন্তু সর্দার নামটা কিন্তু তিনি পাচ্ছেন। ঠিক আছে, সর্দার নামটা আর্ন করছেন এই টাইটেলটা কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহের পর। ওকে, গট ইট? বুঝতে পেরেছো? এরপর চলে আসছি পরের প্রশ্ন দেয়, ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেছিল? এখানে হু স্টার্টেড হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া? এখানে খুব একটা বেশি বলার কিছু নেই। এটা হচ্ছে অ্যানি বেসান্ত। এটা করেছে অ্যানি বেসান্ত, সম্ভবত যতটা আমার সালটা মনে হয় 1970-তে ইন্ডিয়ান কংগ্রেসে লিড করেছিলেন। ইন্ডিয়ান কংগ্রেস লিড করেছিলেন। তোমরা খালি একটা কাজ করবে যে কোথায়, কোন জায়গায়, যখন আমাদের কংগ্রেস অধিবেশন হচ্ছে এবং প্রেসিডেন্টের পদ কেউ না কেউ নিচ্ছে, সভাপতিত্ব কেউ করছে, যেমন মহাত্মা গান্ধী 1924-এ বেলগাম থেকে দাঁড়িয়েছিলেন, ঠিক সেরকমই অ্যানি বেসান্ত 1970-তে হয়েছেন। কোথা থেকে, কোন জায়গা থেকে, সেটা তোমরা কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও। নেক্সট প্রশ্ন, INS Vikrant was decommissioned in which year? কোন সালে INS বিক্রান্তকে ডিকমিশন করা হয়েছে? 1997। ওকে, শুধু এখানে একটা কথা বলেছি, এটা বাংলা দেখে নাও। INS বিক্রান্ত কোন সালে বাতিল করা হয়? 1997। সেটা হচ্ছে যে নেভাল চিফ হেড কে, এবং এই বললেন নেভাল চিফ হেড হচ্ছে অ্যাডমিরাল আর হরিকুমার। ইংলিশে এটা লিখছি, নেভাল
চিফ হেড অ্যাডমিরাল আর হরি কুমার। আর হরি কুমার, অ্যাডমিরাল আর হরি কুমার। আর নেভি ডে কখন বলো তো? নেভি ডে হচ্ছে 4th ডিসেম্বর। নেভি ডে 4th ডিসেম্বর। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্ন। এনএসএ, এনএসএ পূর্ণরূপ কি? এনএসএ পূর্ণরূপ হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ইংলিশে পড়তে হবে। এনএসএ পুরো নাম কি, ফুল ফর্ম কি, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এসব ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমরা ইংলিশটাই মনে রাখবে, কারণ এখানে কিন্তু বাংলায় আসবে না প্রশ্নটা, সেখানে কিন্তু এইভাবেই প্রশ্নটা আসবে এনএসএ, তাদের নিশ্চয় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। অতএব তোমাদের এটাই মনে রাখতে হবে। অতএব যারা একদমই ইংলিশ জানো না, শুধু বাংলার উপর ভরসা, তার হয়ে কিন্তু একটু ডিফিকাল্ট হবে চাকরির জীবনে তোমাদের এগোতে। তার কারণ হচ্ছে যে তোমাদের যদি একদমই ইংলিশ না জানো, আমার মনে হয় সেটা আগে ইংলিশটাকে স্ট্রং করো। এমন নয় যে তোমাদের ইংলিশে বলতে হবে, বাট ইংলিশটা জানতে হবে। বলা আর জানার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি জানো তো বলার চেয়ে ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি যদি জানো, বোঝো, তাহলে তোমাকে কেউ আগের থেকে কেউ যদি প্রশ্ন করে তুমি অ্যান্সারটা দিতে পারবে। বলাটা তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, সেক্ষেত্রে তোমার এই ইংলিশগুলো জানাটা খুব দরকার। ওকে, নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ হাই কোর্ট? হু ওয়াজ দি ফার্স্ট ফিমেল জাজ অফ হাই কোর্ট? কে? তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব জানো এটা, সেটা হচ্ছে কে? অ্যানা চ্যান্ডি। অ্যানা চ্যান্ডি। আচ্ছা, অ্যানা চ্যান্ডি, তো ঠিক আছে, এখানে তেমন কিছু বলার নেই। এখানে একটা কথা বলেছি, হাইকোর্টে যে আর্টিকেলটা আছে না, সেটা হচ্ছে 214 থেকে 231। আর্টিকেলটা থাকে না, সেই আর্টিকেল হচ্ছে 214 থেকে 231 পর্যন্ত এই হাইকোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। মানে বাংলায় লেখা আছে, তোমরা দেখে নিও। আমি বলবো বাংলা অবশ্যই এটা তোমরা পড়বে না, কারণ এটা জিনিসটা রাইট, বাট মনে রাখার জন্য কিন্তু আমার মনে হয় একটুও কিন্তু সঠিক নয়। ওকে, চলো তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, এটা বলেই দিলাম, অ্যানা চ্যান্ডি। ওল্ড নেম অফ আইসিসি? ওকে, ওল্ড নেম অফ আইসিসি কি? তার আগে বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর ওল্ড নাম হচ্ছে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। ওল্ড নেম অফ আইসিসি হচ্ছে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। এখানে যদি আমি লিখে এখানেই পয়েন্টটা দিয়ে দিচ্ছি। তার নিউ নেম কি? আইসিসির বর্তমান নাম হচ্ছে, এইটা এখানে লিখে দিচ্ছি, স্পেলিং এর জন্য আমি লিখে দিচ্ছি, অনেকে স্পেলিং এ গন্ডগোল করতে পারো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টার কোথায়? কোথায় তোমরা সবাই জানো? দুবাই। সালটা যত আমার মনে পড়ছে 1919। ঠিক আছে, 1919 আই এম নট 100% শিওর, বাট চাইলে তোমরা এটা কনফার্ম কিনা সেটা তোমরা বলতে পারবে। আমিও বলে দিলাম 1919। আমি দেখি তোমরা জানো কতটা। আমরা যখন তোমাকে কোনো কোশ্চেন বলছি তোমাদেরকে যে এটার অ্যান্সার তোমরা বলো, তার দুটো কারণে বলি। একটা যখন তোমরা সার্চ করবে, দেখবে ওখানে আমরা গুগলেই সার্চ করবে, অবশ্যই তোমরা গুগল সার্চ করবে বা কাউকে জিজ্ঞাসা করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা আরো হয়তো দুটো কথা জানতে পারবে, সেটা ফায়দাটা তোমাদেরই, কিন্তু লাভটা তোমাদেরই। অতএব সেটা তোমরা একবার দেখে নিতে পারো, বা নেক্সট ক্লাসে আমি এটা বলবোই। সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে কেন বলবো, আমি ভিডিও শেষ পর্যন্ত আমি বলে দেবো যেটা ঠিক কিনা ভুল। ওকে, এরপর চলে আসছি এর চেয়ারম্যান। এর চেয়ারম্যান কি রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত তারা বলতে পারবে চেয়ারম্যান কে বলতো? গ্রেগ বার্কলে। গ্রেগ বার্কলে, তার নাম হচ্ছে গ্রেগ বার্কলে বলতে হবে, বাসলে বলতে পারো না, আমার মনে হয় বার্কলে।
is the correct pronunciation. Sorry, এটা বাকলে কোথা থেকে বিলং করছে? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। আচ্ছা, সিইও কে? হ্যাঁ, সিইও টা ইম্পর্টেন্ট। 11 আমি তোমাদের বলতে বলতে আমার ঠিক মনে পড়ে যাবে, ততক্ষণে তোমরা সার্চ করে নাও বা কমেন্ট বক্সে জানাও যে কোনটা অ্যান্সার। আমি যারা এতক্ষণে জানিয়ে দাও, যারা দেখছো দেখতে দেখতে লিখে দাও কমেন্ট বক্সে, তারা বলবো যে হ্যাঁ মাঝপথে কমেন্ট বক্সে এসছে, কমেন্ট দিয়ে এসছে। তাহলে মনু সাহানি, মনু সাহানি, মনু সাহানি, মনু সাহানি হচ্ছে চেয়ারম্যান। ঠিক আছে, মনু সাহানি হচ্ছে চেয়ারম্যান। ওকে, নেক্সট প্রশ্ন। 1900, এবারে আমি কিন্তু অ্যান্সারটা বলতে যাচ্ছি, যারা এতক্ষণ বলেছো করে, সেটা হচ্ছে 1909, নট 1919, হ্যাঁ 1909 আর 1919, এই দুটোর মধ্যে আমি একটা কনফিউজ ছিল। ওকে, 1909, রাইট? 1909 তারিখটা আমি একটু বলে দিচ্ছি। সম্ভবত 15 জুন, হ্যাঁ 15 জুনে এটা ফাউন্ডেড অর্থাৎ প্রতিষ্ঠিত। সিডিএম, এটা হলো তোমার ইংলিশে পড়তে হবে। সিডিএম স্ট্যান্ডস ফর, দ্য সিডিএম ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিন। ক্যাশ ডিপোজিট মেশিন। হু ইজ দ্য ফাউন্ডার অফ টুইটার? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে দিন আমি যখন আজকে যে ভিডিওটা বানাচ্ছি, প্রেজেন্ট ডেতে ভিডিও বানাচ্ছি, তার আগে কিন্তু একটা টুইটারের উপর কোশ্চেন এসেছে। এবং টুইটারে কি কোশ্চেন এসেছে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত তারা জানো যে টুইটারের যে সিইও ফাউন্ডারের মধ্যে নামটা এখনই বলবো, জ্যাক ডরসি, তিনি কিন্তু রিজাইন করছেন। এবং সিইও যিনি হচ্ছেন, সিইও বর্তমানে কে হচ্ছেন? ভারতীয়। কে? আমার বলার আগে তোমরা নামটা বলে ফেলো। প্রয়াগ, সরি প্রয়াগ নয়, পরাগ। জাস্ট আ মিনিট, সরি ফর পরাগ। পরাগ আগরওয়াল। পরাগ আগরওয়াল। ওকে, পরাগ আগরওয়াল হচ্ছে যে এখন বর্তমানে সিইও। জ্যাক ডরসি কিন্তু রিজাইন করছেন। এই দেখো, জ্যাক ডরসি যিনি ফাউন্ডারের মধ্যেও পড়ছেন, তিনি সিইও ছিলেন, তিনি রিজাইন দিয়ে এখন বর্তমানে আছে পরাগ আগরওয়াল। ইভান উইলিয়ামস, নোয়া গ্লাস অ্যান্ড জ্যাক ডরসি, বি স্টোন ছিলেন কিন্তু ফাউন্ডার। এই নামগুলো অবভিয়াসলি ইংলিশে পড়তে পারো। হ্যাঁ, যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি ইংলিশে হিসেবে বাংলা, যেমন আমরা আজকাল হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকি বাংলা, বাংলা কি বলবো, বাংলা ভাও বাংলা লিখছি, টাইপ করছি ইংলিশে, দ্যাট লাইক দ্যাট। ইভান উইলিয়ামস, নোয়া গ্লাস, জ্যাক ডরসি, বিস্টন। ওকে, কিন্তু এই বাকিগুলো এইগুলো টোটালি টোটালি রং। তোমাদের বাংলা ইংলিশে পড়াই ভালো, কারণ পরীক্ষা কিন্তু এইভাবেই প্রশ্ন এসে চলে আসছে। ঠিক আছে, ওকে ফাইন। চলে আসছি নেক্সট প্রশ্ন। মেরি কম, মেরি কম আমার মনে হয় না ম্যারি কম, ম্যারি কমের নাম এমন কেউ নেই যে শোনোনি, এটা হতেই পারে না। কোথা থেকে কোন তিনি অ্যাথলেটিক্স অবশ্যই, কিন্তু কোন খেলাতে বিলং করছে? বক্সিং, বক্সার। অ্যাকচুয়ালি ইনি বক্সার, 6 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার। এবারে অলিম্পিকে হয়েছিল, খুব ভালো পারফরমেন্স, একজন ভীষণ অভিজ্ঞ অভিজ্ঞ একজন প্লেয়ার বক্সার। তিনি অবভিয়াসলি অলিম্পিক পদক জিতছেন না, কিন্তু তার কিন্তু ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। বিলং করছে কোন রাজ্য থেকে? মণিপুর থেকে। চলে আসি রজার ফেডারার। রজার ফেডারার বিলংস টু হুইচ স্টেট? সেটা হচ্ছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। এর সঙ্গে আরো দুটো মনে রাখতে পারো যে আর কে কে আছে, তার কথা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল করছে স্পেন থেকে। রাফায়েল নাদাল স্পেন, লিখে নিতে পারো। নোভাক জোকোভিচ সার্বিয়া। রাফায়েল নাদাল স্পেন আর নোভাক জোকোভিচ সার্বিয়া। হু লেড দ্য বর্দলি সত্যাগ্রহ? এখন আমার মনে হয় না এটা বলার দরকার। যদি কেউ ভিডিওটা মন দিয়ে শুনেছো,
আমি চাইলে মনে যদি রিমুভ করা যেত অ্যান্সার, আমি রিমুভ করে তোমাদেরকে দিতাম, বাট অ্যান্সার তোমাদের দেওয়া আছে। মন দিয়ে যারা শুনেছো তারা এখনই অ্যান্সারটা বলতে পারবে যে কি। জাস্ট আমি 10 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্সার হচ্ছে বল্লভভাই প্যাটেলজি। এখনই বললাম 1928। এখানে কিছু বলার দরকার নেই, বাংলায় লেখাই আছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম ইজিপ্টস লার্জেস্ট পিরামিড? ইজিপ্টের লার্জেস্ট পিরামিডের নাম কি? তো তার নাম হচ্ছে দ্য গ্রেট পিরামিড গিজা, দ্য গ্রেট পিরামিড গিজা। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এর ক্যাপিটাল, ইজিপ্টের ক্যাপিটাল, ইজিপ্টের ক্যাপিটাল হচ্ছে কায়রো। কায়রো, ওকে। আর কারেন্সি হচ্ছে পাউন্ড, কারেন্সি হচ্ছে পাউন্ড, ওকে। অবভিয়াসলি সাউথ আফ্রিকার একটা কান্ট্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ ইন হুইচ ইয়ার? সুপ্রিম কোর্ট এস্টাবলিশ ইন হুইচ ইয়ার? 1950। এটা তোমরা আর্টিকেলটা জেনে রাখো, সেটা হচ্ছে এখান থেকে কতগুলো প্রশ্ন আছে, কতগুলো পয়েন্ট আছে একটু বলে দিই। সুপ্রিম কোর্টের আর্টিকেল আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তো সরি, সেকেন্ড প্রশ্ন, সুপ্রিম কোর্ট আর্টিকেল হচ্ছে 124, ঠিক উল্টো। হাইকোর্টের কি আছে 214, এরকম মনে রাখবে, ঠিক উল্টো, মানে 124 পর পর 124, এটা 214, ওকে। 124 থেকে 147, 124 থেকে 147, এটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছে? চিফ জাস্টিস মানে সিজিআই, আমি পুরো লিখছি না, সিজিআই কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? এন ভি রামান্না, এন ভি রামান্না, এনভি রামান্না। 65 ইয়ার্স পর্যন্তই হয়, 65 হওয়ার মাঝে রিটায়ার করে, তো সেভাবেই করা হয়ে থাকে এনভি রামানা। আর বর্তমানে জাজের সংখ্যা হচ্ছে 33 প্লাস 1, 1 হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 3 হচ্ছে সুপ্রিম, বাকি 3 হচ্ছে জাজ। এবার চলে আসছে একটা জিনিস হচ্ছে যে স্যালারি। অনেক সময় স্যালারির প্রশ্ন হচ্ছে চিফ জাস্টিসের স্যালারি কত, সেটা হচ্ছে স্যালারিটা হচ্ছে তোমরা একটু জেনে রাখো, ইম্পর্টেন্ট হয়ে যায়। 2.80 lakh, 2.80 lakh, ওকে। এরপরে কিন্তু নেক্সট প্রশ্ন চলে আসছে। জাস্ট আ মিনিট, আমি একটা জায়গায় একটু কনফিউজ হচ্ছি, সে একটু কনফিউজ হচ্ছি। এখানে যে আছে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ ইন হুইচ ইয়ার, এইটা কিন্তু 1950 নয়, ঠিক আছে, এটা ভুল, হ্যাঁ এটা কারেকশন করে 1937। বাকি পয়েন্ট ঠিক আছে, 1937 এর আমি তাই ভাবছি কি একটু কিছু তো গন্ডগোল হচ্ছে, ধ্যানটা ওই দিকেই যাচ্ছে। 1st অক্টোবর 1937, 1st October, Supreme Court established in which year? 1937, not 1950। এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন আছে 1950 তে কিভাবে হচ্ছে 19, এখানে তোমাদের একটা কথা তোমাদের একটু কনফিউজ আছে। 1937 এস্টাবলিশড, কিন্তু তখন নাম কি ছিল? ওকে, জাস্ট এখানে তোমাদের খুব বড় একটা খুব খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো, তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাবে।
দিস ইজ রাইট বাট দিস ইজ রং। এখন তোমরা বলবে ম্যাম কি বলছেন, দিস ইজ রাইট দিস ইজ রং। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশড করছে 1950-তে, বাট 1937 এইটা হবে, এই অ্যান্সারটা তখনই যদি প্রশ্ন করে যে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। ফেডারেল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার মনে হয় না এর আগে তোমরা এটা নিয়ে ক্লিয়ার করেছে বলে। তোমরা যে কোনো আমার মনে হয় ভিডিও দেখো, যদি তোমরা এটাতে কনফিউজ না হয়ে যাও তো আমাকে বলে দিও। আমার মনে হয় না কোথাও তোমরা গোটাও ইউটিউবে চ্যানেলে যে এইটা কেউ ক্লিয়ার করে থাকবে। চ্যালেঞ্জ, কোর্ট অফ ইন্ডিয়া, তোমরা পার্টিকুলার সার্চ করবে তখন পেয়ে যাবে যে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া কি, সুপ্রিম কোর্টের মধ্যে পার্থক্য কি, সেখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু ইন জেনারেল যখন আমরা জিকে কোশ্চেন আলোচনা করি বা টপিক নিয়ে আলোচনা করা হয় তখন কিন্তু এটা বলা হয়ে থাকে না। তো সেই জন্য তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা মিস করবে না। 1937 তখনই তোমরা লিখবে যখন বলবে যে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশ কবে। 1937 1 অক্টোবর। কিন্তু যখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলবে তখন কিন্তু 1950, এটা একদমই ঠিক 1950। এই 1950 28 জানুয়ারি, কত 28 জানুয়ারি তখন তারপরে অ্যাকচুয়ালি নাম হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ওকে, ক্লিয়ার? দুটোই অ্যান্সার ঠিক, কিন্তু দুরকম ভাবে কোশ্চেন এনে সেটা ঠিক। হু ইজ দ্য অথর অফ বুক স্ট্রিট ড্রাইভ? কে এটার অথর? সেটা হচ্ছে সুনীল গাভাস্কার। এই ক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে ক্রিকেটারদের বা অন্যান্যদের কিন্তু এরকম কিন্তু প্রশ্ন চলে আসে, যেখানে বইয়ের নাম তোমাদের জানতে হয়। যেমন হচ্ছে তোমরা বলতে পারো কার কথা বলো তো? সচিন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফির নাম কি বলো তো? সচিনের, সচিনের নাম হচ্ছে, পুরো নাম লিখছে না, প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, এটা সচিন তেন্ডুলকারের বই। তারপরে তোমরা ওয়ান এনাফ সেঞ্চুরি, এটা সৌরভ গাঙ্গুলির বুক। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে যুবরাজ সিং এর বুক। আমি বইটা লিখছি না। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে যুবরাজ। মিলখা সিং এর দ্য রেস অফ মাই লাইফ, দ্য মিলখা সিং হচ্ছে রেস অফ মাই লাইফ। দ্য মিলখা সিং হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। সানিয়া মির্জার হচ্ছে অ্যাক্ট এগেন্স্ট অডস, অ্যাক্ট এগেন্স্ট অডস। ভিভিএস লক্ষ্মণের হচ্ছে 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড। ভিভিএস লক্ষ্মণের হচ্ছে 281 এরকম বিয়ন্ড। ওকে, এই সেঞ্চুরি ইজ নট এনাফ, এই সেঞ্চুরি ইজ নট এনাফ দাদার বই, আমাদের সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনের কথা। তো যাই হোক, তারা নিজের সম্বন্ধে বই লিখেছেন। এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা নাম চলে আসছে, বাংলায় লেখা আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কিছু নতুন জিনিস শিখতে পেরেছো, শেখাতে পেরেছি। যদি কোথাও ভুল হয়েছে তো অবশ্যই সেটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করব নেক্সট ক্লাসে, এবং তোমাদের যাতে আরো বেশি নলেজ বাড়ে সেটারও চেষ্টা করব। তো তোমরা প্লিজ দেখতে থাকো আমার ভিডিও, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, জিকে প্রশ্ন নিয়ে।